পর্যাপ্ত ঘুমের অভাবে বেশ কাহিল লাগছে নিজেকে। শরীর এখনো খুব ক্লান্ত। ধীরে ধীরে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখে পিশাচটা ঘরে নেই। জানালা থেকে তেজি রোদ আলোর নরম ত্বক পুড়িয়ে দিতে চাইছে। দুহাতে গাল ঢেকে কপাল কুঁচকে আলো বসে থাকে কিছুক্ষণ। তারপর বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুমের আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে থাকে সে। আলোর গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিন্তু আজ তাকে আরও অনেকটা বেশি উজ্জ্বল লাগছে। সারাদিন বন্দিশালায় আটকে থাকে সে। তাকে সূর্যের বেগুনি রশ্মি ছুঁতে পারে কই? মাত্র কদিনেই গায়ের রং এতটা বদলে গিয়েছে। হাত বাড়িয়ে তার টুথব্রাশ তুলে নিতেই চোখে পড়ে স্বামী নিয়াসারের টুথব্রাশ। নিচে যেমন দানব আকৃতির, তেমনি তার টুথব্রাশটাও দানব আকৃতির। আলোর ইচ্ছে করছে টুথব্রাশটাকে ওয়াশরুমের কোমোটের মধ্যে চুবিয়ে রেখে দিতে। ওই লোকটার জন্য এর চেয়ে ভালো আপ্যায়ন আলোর জানা নেই। নিজের ইচ্ছেকে দমিয়ে ফেলে হাত মুখ ধুয়ে আলো বের হয়ে যায় ওয়াশরুম থেকে। হেঁটে সোজা ঘর থেকে বের হয়ে দোতলার লিভিং রুমের কাছে যেতেই দাঁড়িয়ে পড়ে আলো। ইসমাম দাঁড়িয়ে আছে। আলো নিজেকে গুটিয়ে নিয়ে ইসমামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ইসমাম মৃদুস্বরে বলে, আদ্রিতা। শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আতায়ুর আলম দরজা থেকে সরে দাঁড়ায়। শামিন ভিতরে ঢোকে। শামিনের পিছু পিছু কয়েকজন লোক ব্যাগ হাতে ঢোকে। বসার ঘরের একপাশে ব্যাগগুলো রেখে তারা চলে যায়। রেহেনা ধীর পায়ে বসার ঘরের দিকে এসে থমকে দাঁড়ায়। চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায় তার। আতায়ুর আলম নিচু স্বরে কিন্তু কণ্ঠে ঘৃণা নিয়ে বলে, এগুলো কি? শামিন সোফায় পায়ের উপর পা তুলে বসে বলে, প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছি, খালি হাতে তো আসা যায় না। আমি স্বামী নিয়াসার মির্জা। রেহেনা ব্যাকুল কণ্ঠে বলে, বাবা, আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমরা কোনো থানা পুলিশ করিনি, কেউ কিছু বলেনি। তুমি নির্বাচনে জিতে গিয়েছ, এবার অন্তত আমার মেয়েটাকে ছেড়ে দাও। কথা দিচ্ছি, আমরা সব ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাব। শামিন রেহেনার দিকে তাকিয়ে বলে, কাউকে কিছু বলেননি, ভালো করেছেন। আমার বাবা চেন্নাই থেকে আসলে বড় সড়ো রিসেপশন অনুষ্ঠান করে আমি সবাইকে জানিয়ে দেব আমি বিয়ে করেছি। আর আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার কথা যদি বলেন, তাহলে বলবো স্বামী নিয়াসার মির্জা একবার যে জিনিসটা নিজের নামে করে নেয়, সেটা সে হাত ছাড়া করে না। রেহেনা ভেজা চোখে তাকিয়ে আছে শামিনের দিকে। আতায়ুর আলম বলে, কি চাইছো তুমি ইয়াসার? আর কি চাইছো? মেয়েটাকে অন্তত একটু কথা বলতে দাও আমাদের সাথে। দেব, জামিলের জ্ঞান ফিরুক। একেবারে নেমন্তন্ন করে নিয়ে যাব আপনাদের আমার বাড়িতে। মেয়েকে প্রাণ ভরে দেখে আসবেন। আতায়ুর আলম অবাক চোখে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। বলে, জামিলের সাথে আমার কি সম্পর্ক? কুপিয়েছেন, আবার বলছেন কি সম্পর্ক? কেন এক কথা বারবার বলছো ইয়াসার? আমি তো বলেছি এসবে আমি জড়িত নই। থানায় হুমকিটা আমি এমনি দিয়েছিলাম রাগের মাথায়, কোনো উদ্দেশ্য ছিল না আমার। ইয়াসার তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে, হেনা জামিলের স্ত্রী, আপনার মেয়ের বয়সী, 7 মাসের গর্ভবতী। আপনার লোক তার সামনেই তার স্বামীকে কুপিয়েছে। আচ্ছা, এত ভং ধরে থাকেন কিভাবে আপনি? মানুষের সামনে ইনোসেন্ট ফেস করে ঘুরে বেড়ান, সিম্প্যাথি নেন তাদের। আতায়ুর থমথমে মুখ নিয়ে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। ইয়াসার বলে, আজ উঠি, মেয়ের জন্য চিন্তা করবেন না, সে ভালো আছে। অবশ্য তার ভালো থাকা আপনাদের উপর নির্ভর করছে। চুপচাপ থাকুন এবং জামিলের জন্য দোয়া করতে থাকুন। যদি মেয়ের সাথে কথা বলতে চান তো। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম নিচু স্বরে বলে, সামনাসামনি তুমি বেশি সুন্দর আদ্রিতা। আলো অগ্নি দৃষ্টি দিয়ে ইসমামের দিকে তাকায়। কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে, আমি তোমার ভাইয়ের স্ত্রী ইসমাম, তোমার ভাবি হই। ইসমাম হেসে ফেলে, ঠান্ডা গলায় বলে, আমি ভাবিকেই বলেছি কথাটা, ছোট দেবর তোমার। একটু মশকরা করলাম। আলো কপাল কুঁচকে চলে যেতে নেয়। ইসমাম বলে, ভাইয়া তোমাকে তুলে এনে বিয়ে করেছে? আলো দাঁড়িয়ে পড়ে। ইসমাম বলে, ভাইয়াকে আমি ছোট থেকে দেখেছি, এতটা প্রতিশোধ পরায়ণ ছিল না সে। আমার ওই একটা চর তাকে এলোমেলো করে দিয়েছিল। কাল রাতে কি নাটক করেছিল ওটা? কেন বলে দিচ্ছ না নিজের ভাইকে সব? সাহস নেই তাই না? বলে দাও সবটা। তারপর দুই ভাই সাপ আর বেজি হয়ে কামড়াকামড়ি করে মরে যাও, এটাই আমি চাই। ইসমাম ম্লান হাসে, নরম সুরে বলে, সেটা কখনো হবে না আদ্রিতা। আমি ভাইয়ার জন্য নিজের জীবন দিতে পারি। তুমি তো আমার জীবনের মাত্র একটা অংশ ছিলে।
ভাইয়া যখন ধরে নিয়েছে তুমি তার মানে তুমি তার। আলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে, মায়ের পরে পৃথিবীতে আমি ভাইয়াকে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। তোমরা সবাই এক, সবাই জঘন্য, সবাই ইবলিশের বিশেষায়িত বংশ। তোমাদের নাম রাখা ভুল হয়েছে। তোমাদের নামের পাশে ইবলিশ শব্দটা অ্যাফিডেভিট করে বসিয়ে নিবে। ইন্তেখাব ইবলিশ, ইমতিয়াজ ইবলিশ, ইস্তিয়াক ইবলিশ, ইয়াসার ইবলিশ, ইলহাম ইবলিশ, ইসমাম ইবলিশ। আলো কণ্ঠে তেজ নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করে শব্দগুলো। ইসমাম আলোর চোখের দিকে তাকিয়ে আলোর চোখে তাদের পরিবারের প্রতি ঘৃণার পরিমাণ দেখতে থাকে। তিতার, আপনার তৎমাতা আমি একটু বলি। শান্ত ইহানকে কোলে নিয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা ধরে সে ইহানকে জেড ফর জেব্রা শেখানোর চেষ্টা করছে, কিন্তু ইহান পড়া রেখে দুষ্টুমিতে মেতে আছে। কখনো শান্তর চশমা ধরে টানছে, কখনো মোবাইল ধরে। শান্তির ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে বসে আনা মুশকিল। সে এই কদিনেই হিমশিম খাচ্ছে। দরজা ঠেলে ঈশিতা মাথা নাড়িয়ে বলে, আসতে পারি? শান্ত গম্ভীর কণ্ঠে বলে। আসুন। ঈশিতা ঘরে ঢুকে ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার টিচারের কোলে উঠে বসে আছো কেন? ইমন কোনো কথা বলে না। শান্ত বলে, আমি বসিয়েছি, হাত ধরেই লিখিয়ে দিতে হয়। এক শব্দে শান্তকে বলে। ঈশিতা ইহানের দিকে তাকিয়ে বলে, আমার ঘর থেকে আমার হেডফোন নিয়েছো তুমি? ইহান মাথা নাড়ায়। কোথায় রেখেছো? পাপার ল্যাপটপের কাতে। ঈশিতা ঘুরে দাঁড়ায়। শান্ত আদুরে কণ্ঠে ইহানকে বলতে থাকে, প্লিজ ইহান বাবু, এবার একটু লেখো। ঈশিতা দাঁড়িয়ে পড়ে, শান্তর দিকে তাকায়, তারপর বলে, পাবলিক ভার্সিটির এক্স স্টুডেন্ট, কিন্ডারগার্টেনের বাচ্চা কেন পড়াচ্ছেন? নির্বাচন মন্দা, আপাতত কিছু টিউশন দরকার ছিল। ভাগ্যক্রমে আপনাদের বাড়িতেই জুটে গেল। ছোট বাচ্চার চাপও কম। আমি চাকরির পড়ারও সময় পাচ্ছি। আপনারা বড়লোক, মাস শেষে টাকা দেওয়া নিয়ে গাইগুই করবেন না। তাছাড়া বেশ ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছেন, তাই পড়াচ্ছি। সোজা সাপটা উত্তর দেয় শান্ত। ঈশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, বাব্বা, এত বেনিফিট! আর আমাদের বাড়িতে প্রতিদিন খুব ভালো ভালো নাস্তা দেওয়া হয় আপনাকে, এটা বলেন না, এটাও বলুন। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে। ঈশিতা বলে, আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত, আপনি আপনার ছাত্রকে পড়ান। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে। ঈশিতা বলে, কাজ শেষ করে হসপিটালে গিয়েছিল। সেখান থেকে শামিন সোজা বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতরে চলে যায়। সূর্যের তাপটা প্রখর আজ। পাঞ্জাবির বুকের কাছটা ভিজে গিয়েছে ঘেমে। ইহান বড় বাবাকে দেখে ছুটে এলে ইহানকে কোলে তুলে নেয় না শামিন। আদুরে কণ্ঠে বলে, হসপিটাল থেকে এসেছি, জীবাণু গায়ে বাবা, এখন না। ইহান দাঁড়িয়ে পড়ে। শামিন দাঁড়িয়ে। আমি ফ্রেশ হয়ে নেই আগে, তারপর আমরা খেলবো। তুমি চলো আমার ঘরে। ইহান মাথা নাড়ায়, সে যাবে না। শামিন বলে, কেন যাবে না কেন? তোমার গলে ওই মেয়েটা তাকে, লাগি মেয়েটা, পতা মেয়েটা। ঋতু ধমক দিয়ে বলে, ইহান, এসব কি বলছো? বড় মা বলো। আমি বলবো না, বলো মা, ওই মেয়েটা পতা। শামিন মৃদু হেসে বলে, ঠিক বলেছ ইয়ান, ওই মেয়েটা পচা। আর আমি কি? তুমি ভালো, আমার তুপাল ম্যান। শামিন হাসতে হাসতে সিঁড়ির দিকে যায়। তারপর ঘুরে ঋতুকে জিজ্ঞেস করে। ইসমাম কোথায়? দোতলায় উঠে শামিন সোজা ইসমামের ঘরে যায়। তারপর বলে, আসবো ছোট? এসো ভাইয়া, পারমিশন কেন নিচ্ছ? শামিন ম্ল্যান হাসে, বলে, ভূত নেমেছে ঘাট থেকে। ইসমাম তার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপটা বন্ধ করতে করতে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি আমেরিকায় ফিরে যেতে চাচ্ছি ভাইয়া। এসেছিলি কেন? তোমাদের দেখতে, দেখা হয়েছে। আমার ওখানে একটা আলাদা জীবন রয়েছে ভাইয়া। কিসের জীবন? 9টা 5টা অর্গানাইজেশনের পেছনে দৌড়ঝাঁপ, জায়গায় জায়গায় ঘুরে প্রতিবেদন লেখা। সমাজ সেবা করতে চাইলে তো দেশে বসেই করতে পারিস। এখানে কোনো সংস্থা খোল, আমি আছি। ইসমাম মৃদু হাসে। শামিন বলে, তোর জন্য মেয়ে দেখেছি, বিয়ে করবি। স্টপ ইট ভাইয়া, তুমি বাড়াবাড়ি করছো। আমি কিছু বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। একটা মেয়ের জন্য হেদিয়ে মরছিস। বারবার বলেছি ঠিকানা দে, আমিও দেখতে চাই কোথাকার কোন হুড়পড়ি
চুপ করে থাকে ইসমাম। শামিন উঠে দাঁড়িয়ে বলে, ফুয়াদের সাথে আমি আলোচনা করছি, বাবা দেশে ফিরলেই কথাবার্তা বলবো। ইস্যুর জন্যও ছেড়ে দেখছি, আর কোনো কথা শুনতে চাই না আমি। ইসমাম বাদ সাধতে চাইলেও শামিন পাত্তা না দিয়ে চলে যায়। ভাইয়া চলে যেতেই ইসমাম একটা গভীর নিঃশ্বাস নেয়। দরজা ঠেলে ভেতরে ঢুকে আগে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছে শামিন। কাউকে দেখতে না পেয়ে হাতঘড়িটা খুলে আয়নার সামনে রাখতে গিয়ে দেখল তার ড্রেসিং টেবিল মেয়েদের সব প্রসাধনী। এগুলো ঋতুর কাজ, ওই মেয়েটার জন্য রেখে গিয়েছে। অবশ্যই তেজি মেয়েটা এসব ছুঁয়েও দেখবে না। শামিন এক মনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর পাঞ্জাবি পাল্টে ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে চাপিয়ে বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। আদ্রিতা আলো নামের মেয়েটা বারান্দায় রেলিং ধরে ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। বারান্দায় একপাশে তার ভেজা শাড়িটা শুকাতে দিয়েছে। সম্ভবত এই মাত্র গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। শামিন দীর্ঘ সময় আলোর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতিতে তার মস্তিষ্ক আলোড়িত হচ্ছে। যে রহস্য শামিন ইয়াসারের কাছে অমীমাংসিত। তার অবচেতন মন যে হুট করে অদ্রিতা আলো নামের মেয়েটির প্রেমে পড়ে যেতে চাইলেও তা ঘুণাক্ষরেও টের পেল না পিশাচ শামিন ইয়াসার মির্জা। ফোনের ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকায় সে। স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে। তার দৃষ্টি এখনো আলোর পিঠের দিকে। ওপাশ থেকে ফুয়াদ বলে, কি করছিস? ঘোরের মধ্যে বিড়বিড় করে শামিন বলে ওঠে। লুকিয়ে লুকিয়ে নিজের বউকে দেখছি। ফুয়াদ কিছু শুনতে না পেয়ে জোরে বলতে থাকে। হ্যাঁ হ্যালো, কি করছিস? শামিনের ঘোর কেটে যায়। গলা খাকারি দিয়ে ফুয়াদকে বলে, কিছু না, বল কি ব্যাপার? শামিনের কণ্ঠস্বর শুনে আলো ঘুরে তাকায়। জামিলের জ্ঞান ফিরেছে, তুই হসপিটালে আয় তো। ফুয়াদ ফোন কেটে দিলেও শামিন কানে ফোনটা ধরে দাঁড়িয়ে থাকে আলোর দিকে তাকিয়ে। আলো শামিনকে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে। শামিন টের পেল ওই মেয়েটা যত এগিয়ে আসছে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন আলাদা এক অনুভূতি। এত বছরের জীবনে কোনো মেয়েকে দেখে এত অস্থিরতা কখনো কাজ করেনি তার ভিতরে। আলো শামিনকে পাশ কাটিয়ে চলে যায়। শামিন কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কান থেকে ফোনটা নামায়। জামিলের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে টি শার্ট বদলে একটা ব্লু শার্ট চাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাগ তো ইয়াসারের ওপর দেখানো উচিত, রাগটা আমাদের ওপর দেখাচ্ছিস কেন? শমশের ভূঁইয়ার এমন কথায় সাগর তার বাবার দিকে তাকায়। টেবিলের উপর সজোরে থাপ্পড় মেরে বলে, কতবার কতবার ওর কাছে আমি হারবো বলতে পারেন আব্বা? কতবার? রাজনীতির মাঠে, নির্বাচনে, বিজনেসে কতবার হারবো? সবকিছু আপনার জন্য হয়েছে। ওকে রাস্তা থেকে সরাতে পারবেন না আমার কাছে বলতেন, আমি ব্যবস্থা নিতাম। এখন লাভটা কি হলো? ভালো লাগছে? ছেলের হেরে যাওয়া মুখ দেখতে ভালো লাগছে? পাশ দিয়ে জায়েদ আলী বলে, ইয়াসারকে মারলে শহর গরম হয়ে যেত বাবা, তাই শমশের ভাই চেষ্টা করেছে অন্য চাল দেওয়ার। সাগর হিংস্র বাঘের মতো জায়েদ আলীর দিকে তাকায়। তারপর হুঙ্কার দিয়ে বলে, চাল ওর ওই ডান হাত জামিলের জ্ঞান ফিরলে পিঠে বস্তা বেঁধে তৈয়ার থাকুন আপনারা। আর আব্বা, আপনাকে বলছি, ঘোষণা দিয়ে পথ থেকে সরে দাঁড়ান। আগামী 5 বছর দল আমার বুদ্ধি নিয়ে চলবে। করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শামিন দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে। তৌফের কথার মানে বুঝতে পারল না শামিন। তার মস্তিষ্ক জামিলের জ্ঞান ফেরার খুশিতে উত্তেজিত হয়ে আছে। রাহাত তৌফকে খোঁচা মেরে চুপ করিয়ে দেয়। সবুজের দিকে ফিরে শামিন বলে। কিছু সময় পরে হেনা বের হয়। শামিনের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলে, কি বলেছে ডাক্তার? ফিরেছে, কথা বলতে পারছে না এখনো, সেরে উঠবে দ্রুতই। ভেতরে হেনা ভাবি বলবে, অনেক ধৈর্য ধরেছো তুমি, আর একটু ধরো। শামিন জামিলের কেবিনে ঢোকে। সারা গায়ে ব্যান্ডেজ জামিলের, মুখে তখনও অক্সিজেন মাস্ক লাগানো। জামিলের দিকে এগিয়ে যায় শামিন। জামিল পিটপিট করে তাকাচ্ছে। শামিন বলে, তোকে তো পুরো মিশরীয় মমিদের মতো লাগছে রে জামিল। চল তোকে পিরামিডের ভেতরে দিয়ে আসি। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ঠোঁট দিয়ে না পারলেও চোখ দিয়ে হাসতে চাইল যেন। ইনায়ার এগিয়ে জামিলের মাথায় রাখে হাত। নরম গলায় বলে, আমার সব ঝামেলা নিজের মাথায় নিতে, এবার সব যন্ত্রণা নিজের শরীরে নিতে তুই ভাই। কিছুক্ষণ পর আবারও বলে ওঠে, আগের বার ডাক্তার ভুলভাল বলেছে,
এবার বলেছে তোর নাকি ছেলে হবে। মোটর বাইকটা তুই খেয়ে গেলি রে জামিল। জামিল অপলক তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শামিন বলতে থাকে, সুস্থ হ তুই, তোকে আমি আর দলে রাখবো না জামিল। তোকে সিমেন্টের ব্যবসায় বসিয়ে দেবো আমার। বউ বাচ্চা নিয়ে ভালো থাকবি, আর আমার ঝামেলা নিজের কাছে নিতে হবে না ভাই। ইসমামকে দেখে পরি উঠে যাবে বলে দাঁড়িয়ে যায়। ঈশিতা হাতে টান দিয়ে পরীকে বসিয়ে দিয়ে বলে, বারবার দাঁড়িয়ে যাচ্ছিস কেন খেতে খেতে? পরি দ্বিধায় ভুগতে থাকে। ইসমাম ভাইয়া কেমন মানুষ কে জানে, এভাবে কেয়ারটেকারের মেয়েকে নিজেদের খাবার টেবিলে দেখে রিয়্যাক্ট করতেই পারে। ঈশিতাকে বিড়বিড় করে বলে, আমার খাওয়া হয়ে গেছে আপু। ইসমাম এসে টেবিলের ওপর থেকে পানির গ্লাস তুলে নিয়ে পানি খায়। ঈশিতা বলে, একে চিনেছিস? কে বলতো? ইসমামের পরীর দিকে এক পলক তাকিয়ে বলে, পরি, চিনেছি, পোনা চাচার মেয়ে। কথাটি বলে ইসমাম চলে যায়। পরি ফিসফিসিয়ে ঈশিতাকে বলে, তোমার ওই ভাইয়ের কি কোনো অসুখ আছে আপু? কোষ্ঠকাঠিন্যটাই? ঈশিতা চোখ বড় বড় করে পরীর দিকে তাকিয়ে বলল, না তো, কেন বলতো? না মানে মুখটা কেমন করে রাখে, কেমন খিচ মেরে থাকে। ঈশিতা চাপা স্বরে হেসে ফেলে। পরি চুপচাপ খাচ্ছে। ঈশিতা বলে, হতেও পারে, ওকে প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খাইয়ে দেব। ফুলির মা খাবার টেবিল থেকে সব পরিষ্কার করতে করতে বলে, খবর রাখে নিশু আপা, আজকাল কত বিদেশি পার্টি, কত দান্দা পার্টির খপ্পরে পড়ে। ইসমাম ভাইয়ের সাথে এমন কিছু হয় নাই তো? ঈশিতা ফুলির মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফুলির মা বিড়বিড় করে বলতে থাকে, আমার এক বাইস্তা ইতালি গেছিল, বেশ ভালো টাকা পয়সা কামাইতেছিল। হঠাৎ হের লগে এই দেশি এক মেয়ে ফেসবুকে পরিচয় হয়। ছবি না দেখা মেয়ের কণ্ঠ শুনাই পিড়িতে মজে গেছিল। টাকা পয়সা প্রচুর উড়াইছে মাইয়াটার পিছে। যখন যখন চাইতো তখন দিয়ে দিত। তারপর একদিন দেখে মাইয়াটার কোনো খোঁজ খবর নাই। এদিকে ফুলা তো পাগল হইয়া দেশে চলে আইছে মেয়ের খোঁজ নিতে। আইসা বহু কষ্টে খোঁজ খবর নিয়ে দেখে। কি দেখে? মেয়ের চেহারা ভালো না, বয়স বেশি? পরি কথাটি জিজ্ঞেস ফুলের মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফুলের মা বলে, আরে না, তাইলে তো হইতোই। গিয়া দেখে ওইটা কোনো মেয়েই ছিল না, ওইটা একটা বেটা ছেলে। পরি শব্দ করে হেসে ফেলে। ফুলের মা ঈশিতার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে দেখে না পা, ইসমাম ভাইয়ার সাথে এমনটা হয় নাই তো আবার? নয়তো হুট করে দেশে আইব কেন? পরি হেসেই যাচ্ছে। ঈশিতা কপাল কুঁচকে ফুলের মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার কাজ করো, আর এভাবে শুদ্ধ আর আঞ্চলিক ভাষা মিশিয়ে কথা বলা বন্ধ করো। ইসমাম শুনলে একটা ধমক খাবে তুমি। ঘরে ঢুকে সোজা আলোর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আলোর চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোমার বাবা, কথা বলো। আলো শামিনের হাতের ফোনটার দিকে একবার তাকিয়ে শামিনের মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। শামিন আলোর ডান হাত টেনে তুলে হাতে তার ফোনটা রেখে হনহন করে চলে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে উঠতে পারেনি। সে শামিনের যাওয়া দেখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চোখ দুটো ভিজে ওঠে। স্ক্রিনে তার বাবা আতায়ুর আলমের নাম্বার। ফোনটা কানে ধরে চুপ করে থাকে আলো। আতায়ুর আলম ওপাশ থেকে নরম গলায় ডাকে, আম্মু। আতায়ুর একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে কান্না ভেজা কণ্ঠে বলে, আব্বু। রেহেনা এসে স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে, চেঁচিয়ে বলতে থাকে, মা, মা তুই কেমন আছিস মা? আলো চোখ দুটো বন্ধ করে ফেলে। নিজেকে সামলে নিয়ে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আমি খুব ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? কণ্ঠ এমন লাগছে কেন? আমি ভালো নেই, একটুও ভালো নেই। তোকে ওরা মারধর করে না তো মা? আমাকে কেউ কিছু করে না আম্মু, তুমি একটু ঠিক হও, তোমার বুকে ব্যথা হবে তো। তুই সত্যি বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি, আমাকে দেখবে দেখবে তুমি? আলো ফোন কেটে দিয়ে ভিডিও কল করে। রেহেনা ফোনটা রিসিভ করে মেয়ের দিকে তাকিয়ে আছে ভেজা চোখে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, এই দেখো আমার গায়ের শাড়িটা দেখো, কম করে হলেও 1000-5 দাম হবে। আমার গায়ের গয়না দেখো, এগুলো দেখেছো তুমি কখনো? শামিন ঘরে ঢুকে আলোকে কাঁদতে দেখে। রেহেনা ওদিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
আলো রেহানকে বলতে থাকে। আমি খুব ভালো আছি আম্মু। আজান আয়াত কোথায়? কলেজ যায় তো? বাবাকে বলো নিয়ম করে ঔষধ খেতে। তুমিও তোমার ঔষধগুলো নিয়ম করে নিও। দাদিকে দেখো। রাখছি আম্মু। হুট করে ফোনটা কেটে দিয়ে আলো বিছানায় বসে কাঁদতে থাকে। শরীর ভেঙে কান্না আসছে তার। স্বামীন এক দৃষ্টিতে আলোকে দেখে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আলো ভেজা চোখ তুলে স্বামীনের দিকে তাকিয়ে বলে ওঠে। শান্তি পেয়েছেন তো? অনেক শান্তি হচ্ছে তাই না আপনার মনে? হ্যাঁ হচ্ছে। জামিলের জ্ঞান ফিরেছে তাই শান্তি হচ্ছে। আলো উঠে দাঁড়ায়। জ্ঞান ফিরেছে? বলেননি সত্যিটা। আমার বাবা যে কিছু করেনি সেটা বলেননি। কথা বলতে আরো কিছুদিন সময় লাগবে। কি জানি বলবে? আমার বাবা নির্দোষ সেটাই বলবে। কেউ কাউকে মুখ ঢেকে কুপিয়ে তার পরিচয় কেন দেবে ইয়াসার মির্জা? আমার বাবার নাম ভাঙানো হয়েছে সেটা বুঝতে পারছেন না? নাকি আপনি বিচক্ষণ? এতটুকু বুঝতে পারলেন না? বুদ্ধি খাটিয়ে থানা পুলিশ করে বের করতেন সত্যিটা। তা করেননি কেন? এত কথা আমি বলতে যাচ্ছি না। কথা ছিল জামিলের জ্ঞান ফিরলে তোমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। এত কথা রাখেন আপনি? এত ভালো মানুষ? তাহলে একটা কথা দিন আমায়, জালিমের মুখ থেকে যদি জানতে পারেন লোকগুলো আমার বাবার কেউ না বরং কোনো তৃতীয় পক্ষ ছিল, তাহলে আমাকে ছেড়ে দিবেন আপনি? কথা দিন, পারবেন? আছে দম? স্বামীন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে চুপচাপ। তারপর ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শান্তিনীরের দোতলার এই লাইব্রেরিটা এ বাড়িতে ইসমামের সব থেকে প্রিয় জায়গা। বলা যেতে পারে ইসমামের জীবনের বেশ অনেকটা সময় সে এই লাইব্রেরিতে ব্যয় করেছে। লাইব্রেরির ভিতরে ঢুকলে একটা অদ্ভুত প্রশান্তিতে তার মন ছেয়ে যায়। পুরনো বইয়ের গন্ধ ইসমামের বরাবর খুব পছন্দ। আগে লাইব্রেরিতে বিভিন্ন প্রবন্ধ ও গল্পের বই থাকলেও ঈশিতার কল্যাণে পুরো লাইব্রেরিটা হুমায়ুন আহমেদ এবং সমরেশ মজুমদারের উপন্যাসে ভর্তি হয়ে গিয়েছে। লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইসমাম এদিক ওদিক তাকায়। ঘরটা খোলা কেন? কিছুক্ষণ আগেও তো লক করে দিয়ে গিয়েছিল। ভেতরে ঢুকে পুরো লাইব্রেরিতে চোখ বুলিয়ে ইসমাম তার প্রিয় শেলফের কাছে যায়। সেখান থেকে আরণ্যক উপন্যাসটা তুলে নেয়। এটা এখন সে নিজের ঘরে বিছানায় গা এলিয়ে দিয়ে পড়বে। বইটা নিয়ে বের হয়ে দরজাটা লক করবে বলেই হাত বাড়ায় সে। আটকাবেন না প্লিজ, আমি ভেতরে আছি। ইসমাম অবাক চোখে লাইব্রেরি ঘরের ভিতরে তাকিয়ে থাকে। 9 নম্বর শেলফের পেছন থেকে মাথা বের করে ওকে দিয়ে তার দিকে তাকিয়ে আছে পরি। ইসমাম চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি এখানে কি করছো? পরির ফর্সা মুখটা লাল বানিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, বই নিতে এসেছিলাম, রাতে পড়বো বলে। যখন লাইব্রেরিতে ঢুকলাম তখন সারা শব্দ করলে না কেন? যদি আটকে রেখে চলে যেতাম? পরি ইতস্তত করতে থাকে। ইসমাম প্রায় ধমকের সুরে প্রশ্নটি করেছে পরীকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে পরি জবাব দেয়, ভেবেছিলাম আপনি রেগে যাবেন আমাকে এখানে দেখলে, তাই চুপ করেছিলাম। ইসমামের উত্তরটা পছন্দ হয় না। এটা কোন ধরনের অদ্ভুত আচরণ? রেগে যাবে ভেবেই চোরের মতো লুকিয়ে থাকবে? এই মেয়ে নাকি আবার ডাক্তারি পড়ে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, বই নিয়ে কেন রাগ করব? বই চুরি করলে রাগ করার কথা। তুমি তো আর বই চুরি করতে আসোনি। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম এতক্ষণে মেয়েটিকে খেয়াল করে। অতিরিক্ত ফর্সা, ঘন কালো চুল, বড় বড় দুটি চোখ, এক কথায় সুন্দরী তরুণী। 4 বছর আগে দেখতে কিশোরী টাইপ ছিল। তখন সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। মাথার 2 লিটার তেল দিয়ে চুল 2 পাশে বেনি করে পোনা চাচার সাথে এ বাড়িতে আসতো। ইসমাম গলা খাকারি দিয়ে বলে, তা ডাক্তারি পড়া মেয়ের হাতে হুমায়ুন আহমেদের উপন্যাস কেন? হুমায়ুন আহমেদ রোমান্টিক থিওরি দিয়ে রোগী সুস্থ করবে? পরি চুপ করে থাকে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই বয়সটাতে বাংলাদেশি মেয়েরা হুমায়ুন আহমেদের এড়িয়ে থাকতে পারে না। কি আশ্চর্য! কথাটি বলে পরীর দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, বই নেওয়া হয়ে গেলে দরজা লক করে যাও, আর যেটা যে স্থানে তুলবে সেটা সে স্থানেই রেখে দেবে, বুঝেছো? আমি বই অগোছালো করে রাখা পছন্দ করি না। পরি মাথা নাড়ায়। ইসমাম চলে যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে ওঠে, রামগুরুরের ছানা,
বাড়ির সবাই সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। দোতলার লিভিং রুমের বাতি নিভিয়ে রাখা। আলো একবার দরজা খুলে দেখে ইসমামের ঘরে বাতি জ্বলছে। আলো সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই পিশাচটা এখনো ফেরেনি। বিষয়টা আলোর কাছে খুব স্বস্তির। যতক্ষণ দূরে থাকে এই বন্দিশালার ভিতরেও আলোর নিজেকে খানিকটা মুক্ত স্বাধীন মনে হয়। কিছুক্ষণ বিছানায় বসে থেকে বারান্দায় চলে যায় সে। ইয়াসারের বাড়িতে কোনো এক অদ্ভুত কারণে এই খোলা বারান্দাটাকে আলোর পছন্দ হয়েছে। আলোদের বাড়িতে আলোর ঘরের সেটা এতটা বড় নয়। এই বারান্দাটা বিভিন্ন দেশীয় ফুলের গাছে সজ্জিত। আলো ডান পাশে তাকিয়ে দেখতে পায় তার শোকাতে দেওয়া শাড়িটা এখনো বারান্দায় দড়িতে ঝুলছে। আলোর দাদি দেখতে পেলে এতক্ষণে আলোকে 10টা ধমক দিয়ে মাথায় গাঁটটা মারতে বলতো। আলো শাড়িটা তুলে নিয়ে ঘুরে দাঁড়াতেই থমকে যায়। বাড়ির পিছন দিক থেকে ধূপধাপ শব্দ আসছে। মনে হচ্ছে মাটিতে গর্ত খোঁড়ার জন্য কোদাল চালানো হচ্ছে। শাড়িটা পুনরায় দড়িতে রেখে ধীর পায়ে হেঁটে রেলিং ঘেঁষে দাঁড়ায় সে। নিচু হয়ে তাকাতেই চমকে ওঠে। স্বামী নিয়াসার মির্জা টর্চ হাতে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে পোনা চাচা বলে লোকটা। আর একটা অচেনা লোক মাটি খুঁড়তে ব্যস্ত। পাশেই একটা বস্তা মুখ বন্ধ করে রাখা। গর্তটার দিকে তাকাতেই আলো হতভম্ব হয়ে যায়। এত বড় গর্ত দিয়ে কি হবে? আর ওই বস্তায় কি আছে? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস নেয়। তারপর 2 মিনিট সময় নিয়ে কিছু একটা ভাবে। তার চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায়। রুদ্ধশ্বাসে দৌড়ে ঘরে ছিটকিনি খুলে নিচে নামে। ফুপির মা আর সীতারা তখনও জেগে। তারপর দেখে ফুলির মা চেঁচিয়ে ওঠে, আরে বড় ভাবি, দৌড়াইয়া কই যান? আলোকে দেখে ফুলির মা চেঁচিয়ে ওঠে। আলো দৌড়ে সদর দরজার দিকে যায়। সীতারা ঘাবড়ে গিয়ে বলে, পালাচ্ছে নাকি? দরজা খুলে আলো সোজা বাড়ির পিছনের দিকটায় যায়। কি করছেন এখানে আপনারা? আলোর কণ্ঠস্বর শুনে স্বামীন ঘুরে তাকায়। তার চোখে মুখে হতভম্ব ভাব। পোনা চাচাও অবাক হয়ে যায়। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ইয়াসারের দিকে তাকিয়ে। ইয়াসার কপাল কুঁচকে ফেলে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে এসেছো কেন? বস্তায় কি আছে? তেজি কণ্ঠে জানতে চায় আলো। স্বামীন একবার বস্তার দিকে তাকিয়ে আলোর চোখের দিকে তাকায়। তারপর বলে, তোমার কাজ কি জেনে ভেতরে যাও আলো। কার লাশ বস্তায়? কোন মায়ের কোল খালি করেছেন আপনি? কোদাল হাতে নিয়ে অচেনা লোকটা মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। পোনা চাচা মিনমিন করে বলে, ভেতরে যাও বৌমা, ইয়াসার বাবা রেগে যাচ্ছে। আলো পোনার দিকে তাকিয়ে নরম গলায় বলে, চাচা আপনিও? আপনাকে আমি সহজ সরল লোক ভেবেছিলাম, শেষমেশ আপনিও টাকার জন্য এই অমানুষটার সাথ দিচ্ছেন। বৌমা কি বলছো এসব তুমি? স্বামীন পোনাকে থামিয়ে দিয়ে আলোকে বলে, ভালোই বলছি, ভেতরে যাও আলো। পাড়া প্রতিবেশী জেগে যাবে। এত জোরে চেঁচিও না, সিন ক্রিয়েট করিও না। জেগে যাক, সবাই দেখুক এখানে কি হচ্ছে, আপনার আসল রূপটা দেখুক। চেঁচামেচিতে এতক্ষণে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে সেখানে। ইসমাম, ইলহাম, ঈশিতা, ঋতু, ফুলির মা, সীতারা, পরি, ইহান সবাই এসেছে। স্বামী নিয়াসার দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্য হইও না আলো আমার, তুমি ঘরে যাও। বস্তায় কি আছে? আলো ইয়াসারের চোখে চোখ রেখে প্রশ্ন করে। স্বামীন ইয়াসার কয়েক মুহূর্ত আলোর থেকে তাকিয়ে থেকে পোনা চাচার দিকে তাকায়। পোনা চাচা গিয়ে বস্তার মুখ খুলে সবটা ঢেলে দেয় মাটিতে। আলো হা হয়ে সেদিকে তাকিয়ে থাকে। বস্তায় শুকনো পাতা এবং কচুরি পান্না ছিল। আলো পোনার মুখের দিকে তাকায়। পোনা নিচু স্বরে বলে, গাছের জন্য কম্পোস্ট বানানোর স্থান প্রস্তুত করছিলাম বৌমা। আলো মাথা ঘুরিয়ে চোখ তুলে ধীরে ধীরে স্বামীন ইয়াসারের দিকে তাকায়। স্বামীন কটমট দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগে তার হাত সে মুষ্টিবদ্ধ করে রেখেছে। আলো একটা ঢোক গিলে ফেলে। মনে মনে বলে ওঠে, সিংহের নাকি সুরসুরি দিয়েছিস আলো, আজ তোর খবর আছে। ইসমাম আলোর দিকে তাকিয়ে স্বামীনকে বলে ওঠে, কি হচ্ছে এখানে ভাইয়া? কোনো সমস্যা? স্বামীন ইসমামের কথার উত্তর না দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, বেশি করতে আমি নিষেধ করেছি আলো। ঘরে চলো, আজ তোমাকে এমন শিক্ষা দেবো তুমি আজীবন মনে রাখবে। ফটকা চালাক মেয়ে।
দরজা লক করে শামিন আলোর দিকে তাকায়। তাকে দেখে আলোর হঠাৎ খুব ভয় হচ্ছে। এতটা ক্ষেপে যেতে ইয়াসারকে সে কখনো দেখেনি। আলো প্রথম দিন থেকে ইয়াসারকে যত অপমান করেছে, গায়ে থুতু মেরেছে, গায়ে হাত তুলেছে, ইয়াসার কখনো মেজাজ দেখায়নি। ঠান্ডা মাথায় আলোকে বরদাস্ত করে গিয়েছে। কিন্তু আজ শামিন ইয়াসার যেন অন্য রূপ ধারণ করেছে। আলো একটা ঢোক গিলে ফেলে, কণ্ঠে তেজ ফিরিয়ে এনে বলে,